প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আমি আরেকবার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব স্যার। আজকে আমি তোমাদের জন্য ক্লাস নিব, গণিত ক্লাস। তো আজকে আমি ক্লাস নিব নবম শ্রেণী অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কিত বিষয় নিয়ে। তো আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় যে সাজেশন পেয়েছি, সাজেশন থেকে আমি কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত, আর জ্যামিতি সম্পর্কিত সৃজনশীল। তো আমরা বৃত্ত নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কিছু প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। আমরা জানি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরে আসলে যে বৃত্তাকার চিত্র অঙ্কিত হয় তাকে বৃত্ত বলে। এখন এই বৃত্ত রয়েছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ এবং আর নানা তথ্য। তো যেইগুলোর প্রয়োজন বিশেষ কয়েকটা তথ্য নিয়ে আমি তোমাদের সাথে আজকে হাজির হয়েছি। তো শুরুতে আমি দেখবো লিখেছি আমি বৃত্ত চাপ কি। উত্তরটা হচ্ছে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলা হয়। কি বলা হয়েছে? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে কি বলা হয়? চাপ বলা হয়। তাহলে এখানে বলছে পরিধি কি? একটা বৃত্ত অঙ্কন করলে, একটা বৃত্ত অঙ্কন আমি করেছি এখানে এ বি সি যদি লিখি, এ বি সিটা হচ্ছে বৃত্তের পরিধি, আর এই পরিধির এই অংশকে চাপ বলা হয়। তাহলে এখান থেকে ধরে একটু চাপ, আবার এখান থেকে দুটো চাপ, আবার এখান থেকে একটা চাপ, চাপ বলা হয়। তাহলে আমরা শিখলাম চাপ কি। এবার আমরা দেখব চাপ কত প্রকার। আমরা জানি চাপ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে অধিচাপ আর এক হচ্ছে উপচাপ। অধিচাপ কি? অধি শব্দ হচ্ছে বড়, উপশব্দ হচ্ছে ছোট। অর্থাৎ যদি এটা বৃত্তের কেন্দ্র হয়, আমি যদি এখান থেকে কেন্দ্রগুলোর মধ্যে শনাক্ত করি, এতটুকু যোগ করি, ও বি আর ও সি যদি যোগ করি, তাহলে এইখানে আমি যে অংশটা পেলাম এই অংশটিতে ক্ষুদ্র, আর এই অংশকে বলা হয়েছে উপচাপ, আর এই যে বৃহত্তাকার যে অংশটা পাইলাম এই অংশটাকে বলা হয় অধিচাপ। তাহলে আমরা শিখলাম অধিচাপ এবং উপচাপ কি। তারপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখি বৃত্তস্থ কোণ। অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো বিন্দু থেকে বৃত্তে কোনো কোণ উৎপন্ন হলে ওই কোণকে বৃত্তস্থ কোণ অথবা অন্তর্লিখিত কোণ বলা হয়। এখন বলছে বৃত্তের পরিধিতে, যদি এখানে যদি বৃত্তের পরিধি হয়, আমি যদি এখান থেকে এইভাবে এ বি আর এ সি যোগ করি, তাহলে এখানে কি হলো? বি এ সি কোণ। এটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। কেন বৃত্তস্থ কোণ? কারণ এটা পরিধিতে উৎপন্ন হয়েছে। অথবা এই কোণকে আমরা বলতে পারি কি? বৃত্ত অন্তর্লিখিত কোণ। তারপর আমরা দেখব এবার 4 নাম্বার কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে ওই কোণকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা দেখি বি ও সি কোণ, যেহেতু কেন্দ্র উৎপন্ন হয়েছে তাহলে ওই কোণকে কেন্দ্রস্থ কোণ বলা হয়। এবং প্রশ্ন যদি হয় যে কেন্দ্র কি, তাহলে আমরা বলবো যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে গোলাকার চিত্রটি অঙ্কিত হয়েছে, ওই নির্দিষ্ট বিন্দুটি হচ্ছে কেন্দ্র। এবার আমি দেখব লিখেছি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। এখন আর দ্বারা কি বোঝায়? আর দ্বারা বোঝায় হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমি কি? ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি? পাই আর স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধ স্কয়ার। এবার আমি লিখেছি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সম্পন্ন কোণদ্বয় সমান। সমদ্বিবাহু ত্রিভুজ কি? সম শব্দের অর্থ হচ্ছে সমান, দ্বি শব্দের অর্থ হচ্ছে 2। অর্থাৎ যেই ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যদি আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, আমি একটু লক্ষ্য যদি করে দেখি, এখানে এ বি সি, এখানে এ বি আর এ সি হচ্ছে সমান, অর্থাৎ এই ত্রিভুজটার 2টা বাহু সমান, এর জন্য ত্রিভুজটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে 2টা কোণ আছে, বি কোণ আর সি কোণ, এই ভূমি সংলগ্ন কোণদ্বয় হচ্ছে সমান। এরপর আমরা দেখব অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। অর্থাৎ একটা বৃত্তের অর্ধবৃত্তস্থ যে কোণ উৎপন্ন হবে এই কোণটা হচ্ছে এক সমকোণ। যদি আমি চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমি দেখব, যদি আমি এইখানে একটা বৃত্ত অঙ্কন করি, এইখানে অর্ধবৃত্তস্থ যদি কোণ হয়, এখানে যদি এ বি সি হয়, তাহলে এখানে এ বি সি কোণটা হচ্ছে তোমার অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখন আমরা শিখলাম অর্ধবৃত্তস্থ কোণ। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখন আমি চলে যাব তোমাদের জন্য সিলেক্ট করা সেই
13 নম্বর সৃজনশীল প্রশ্নে। তাহলে তোমরা দেখো এটা কিভাবে সমাধান করতে হয়। তাহলে আমরা 13 নম্বর প্রশ্ন দেখব। এখানে উদ্দীপকের মধ্যে পি কিউ আর এস একটা বৃত্ত দেওয়া আছে এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। প্রথম প্রশ্ন ক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদেরকে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা জেনেছি যে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। পাই একটা কনস্ট্যান্ট বা ধ্রুবমান পাই, আর আর এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দিয়ে দিয়েছি এখানে বৃত্তের ব্যাস সমান 6 সেন্টিমিটার। অর্থাৎ আমরা ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? ব্যাসার্ধ পাবো। তাহলে আমরা ক নাম্বারটা লিখব? উদ্দীপক হতে প্রাপ্ত বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 6/2 সেন্টিমিটার সমান সমান 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার। পাই এর মান হচ্ছে কত? 3.1416, আর এর মান হচ্ছে 3 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে 3.1416 3 3 9 বর্গ সেন্টিমিটার। যদি আমি এটা গুণ করি তাহলে পাবো কত? 28.274 বর্গ সেন্টিমিটার তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে কিউপিএস কোণ। যদি আমি কিউপিএস কোণের দিকে তাকাই, দেখি কোথায় আছে কিউপিএস কোণ। এটা পরিধির মধ্যে আছে, তার মানে হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার যদি আমরা পরবর্তী কোণের দিকে তাকাই, কিউওএস কোণ। কিউওএস কোণ, এই কোণটার কথা বলা হয়েছে। তাহলে কিউওএস কোণটা হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ বৃত্তস্থ কোণ কার সমান? কেন্দ্রস্থ কোণের অর্ধেকের সমান। আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি আমি 2 দিয়ে ভাগ করতে পারি তা কি হবে? বৃত্তস্থ কোণের সমান হবে। তাহলে এখন আমরা কি করব? প্রমাণ করব। প্রথম আমরা লিখব খ বিশেষ নির্বাচন। আমাদের চিত্রটা এখানে আছে, আমি চিত্রটা অঙ্কন করলাম না। বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট PQRS একটি বৃত্ত। PQRS একটি বৃত্ত। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট PQRS একটি বৃত্ত যার একই উপচাপ হচ্ছে কোনটা? QS। উপচাপ হচ্ছে কোনটা? QS। যার একই উপচাপ QS এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? QOS কোণ। আমরা একটু আগে বললাম QOS কোণ। এবং বৃত্তস্থ কোণ হচ্ছে QPS কোণ। বৃত্তস্থ কোণ হচ্ছে QPS কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, কিউপিএস কোণ সমান হাফ কিউএস কোণ। এখন আমরা প্রমাণ করব। আমরা বিশেষ নির্বাচন লিখেছি, এবার হচ্ছে প্রমাণ। অঙ্কন, আমরা প্রথম অঙ্কের কাজটা সেরে নিব। এখানে দেখতেছি আমরা পিএস এবং পিকিউ দুটা রেখা যা কেন্দ্রগামী নয়, তার মানে কি করব, পি বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ ডি অঙ্কন করব, লিখব। কেন্দ্রগামী রেখাংশ পি অঙ্কন করব কোথায় দিয়ে, পি বিন্দু থেকে। তাহলে আমরা লিখব পি বিন্দু থেকে কেন্দ্রগামী রেখাংশ পি অঙ্কন করি। তাহলে আমরা পি অঙ্কন করলাম। এবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব এ পিই কেন্দ্রগামী রেখাংশটা দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। দুইটা ত্রিভুজ কি কি, একটা হচ্ছে পি কিউ ও আর একটা হচ্ছে পিওএস, দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে আমরা যদি দেখি এবার প্রমাণ ধাপ 1। যেহেতু এখানে পি কিউ ও পিওএস দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে, আমরা এই দুইটা ত্রিভুজ দিয়ে আমরা কি করব, আমাদের কিউপিএস কোণ সমান হাফ কিউএস কোণ প্রমাণ করব। তো আমরা জানি কোন ত্রিভুজে যদি সর্বসমতা প্রমাণ করতে হয় তাহলে এগুলো সাধারণত 4টি ধাপে প্রমাণ করা যায়। একটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে, একটা হচ্ছে কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে, একটা হচ্ছে কোণ 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 উপপাদ্য অনুসারে, আর একটা হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। তো আমরা দেখি কোনটা দিয়ে খুব সহজে প্রমাণ করা যায়, আমরা এখন দেখব। তা আমি মুছে ফেললাম এতটুকু। ধাপ 1 আমরা এখানে লিখেছি। এই ধাপ 1-এ আমরা প্রথম যদি লক্ষ্য করি, এখানে পি কিউ ও একটা ত্রিভুজ, এখানে পি কিউ ও একটা ত্রিভুজ, অথবা লিখতে পারি আমরা কিউ ও পি একটা ত্রিভুজ, যেভাবে লিখি। তো আমরা লিখব পি ও কিউ একটা ত্রিভুজ। তাহলে ধাপ 1 পি ও কিউ, পি ও কিউ ত্রিভুজে এই ত্রিভুজটার মধ্যে আমরা যদি দেখি ও থেকে কিউ পর্যন্ত পরিধির দূরত্ব, ও থেকে পি পর্যন্ত পরিধির দূরত্ব। তার মানে আমরা জানি ও থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, আর সকল জায়গায় ব্যাসার্ধ সমান। তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে লিখতে পারি আমরা ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ। এখানে লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি এই ত্রিভুজের মধ্যে এই কোণটা যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে কি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আবার লিখবো, সুতরাং যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা এখন লিখতে পারি ও পি কিউ কোণ। কোণগুলো লিখলাম ও পি কিউ কোণ সমান সমান ও কিউ পি কোণ, ও কিউ পি কোণ। আবার একটু লক্ষ্য করি, ও পি কিউ কোণ
আবার ও কিউ পি কোণ। তাহলে কি পেলাম আমরা? দুইটা কোণ সমান পেলাম। তো এবার আমরা তাহলে লিখতে পারি, কি লিখতে পারি? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। তাহলে লিখব সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। আমরা পেয়েছি। তারপরে লিখব আমরা ধাপ 2। আমরা যদি এই যে ত্রিভুজটা পেয়েছি, তাহলে এখানে কিউ ও ই হচ্ছে কি বহিস্থ কোণ। তাহলে আমরা লিখব কিউ ও ই কোণ সমান, আমরা জানি বহিস্থ কোণ, কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। তাহলে এখানে আমরা একটা কোণ পেয়েছি, কি কোণ? ও পি কিউ কোণ যোগ ও কিউ পি কোণ। তাহলে আমরা এখানে পেয়েছি ও পি কিউ কোণ সমান হচ্ছে ও কিউ পি কোণ। তাহলে আমরা দুইটার পরিবর্তে আমরা ও পি কিউ কোণটা লিখে ফেললাম, আর ও কিউ পি কোণের পরিবর্তে লিখতে পারি ও পি কিউ কোণ সমান সমান। সুতরাং কিউ ও ই কোণ সমান ও পি কিউ কোণ। কয়টা? দুইটা। এটা লিখব 1 নং সমীকরণ। এবার আমরা বলেছি এটা কোথায়, কিসের ক্ষেত্রে বলেছি? আমরা ও কিউ পি ত্রিভুজের ক্ষেত্রে বলেছি। এবার যদি আমরা পি ও এস ত্রিভুজের ক্ষেত্রে যাই, ধাপ 3, অনুরূপভাবে যদি আমরা দেখি ত্রিভুজ ও পি ও পি এস ত্রিভুজে আমরা অনুরূপভাবে কি পেতে পারি? ও পি এস ত্রিভুজে দেখো তো বহিস্থ কোণ হচ্ছে কি ই ও এস কোণ। ই ও এস কোণ কি পেলাম আমরা? ই ও এস কোণ লিখতে পারি কিসের সমান হবে? এখানে আমরা পেয়েছিলাম 2 ও পি কিউ কোণ। যেহেতু এখানে 2 পেয়েছি, তাহলে আমরা এখানে কি পাবো? 2 পাবো। আর এখানে এটাও ভূমি সংলগ্ন কোণ, এটাও ভূমি সংলগ্ন কোণ, তাহলে আমরা লিখতে পারি ও পি এস কোণ। ও পি এস কোণ 2 নং সমীকরণ। তাহলে আমরা সমীকরণ কটা পেলাম? 2টা সমীকরণ পেলাম। এবার যে ধাপ যদি আমরা 3 এ যাই, ধাপ 3 1 যোগ 2 করি। যদি আমরা 2টা সমীকরণ যোগ করি, তাহলে আমরা কি পাবো একটু দেখি। প্রথম সমীকরণটা হচ্ছে কিউ ও ই কোণ সমান সমান 2 ও পি কিউ কোণ, 1 নং সমীকরণ। 2 নং সমীকরণটা পেয়েছি আমরা ই ও এক্স কোণ সমান সমান 2 ও পি এস কোণ ও পি এস কোণ। যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? কিউ ও ই কোণ ই ও এস কোণ সমান সমান 2 ও পি এস কোণ 2 ও পি কিউ কোণ। আমরা দুইটা পাশাপাশি লিখে ফেললাম। এবার একটু যদি লক্ষ্য করি, এখানে হচ্ছে কিউ ও ই আর হচ্ছে ই ও এস, এই দুইটার পরিবর্তে লিখতে পারি আমরা কিউ ও এস কোণ। এই ধরনের 2 কমন নিই, তাহলে পাবো আমরা কোণ ও পি এস কোণ ও পি কিউ, বা কিউ ও এস কোণ সমান সমান 2। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আছে ও পি এস কোণ, ও পি এস কোণ, তারপর আছে ও পি কি কোণ। এই দুইটা পরিবর্তে লিখতে পারি আমরা
QPS কোণ, QPS কোণ। যদি আমি দুটাকে এখানে নিয়ে আসি তাহলে হবে হাফ QOS কোণ, QPS কোণ। সুতরাং আমাদের প্রশ্ন ছিল QPS কোণ সমান হাফ QOS কোণ প্রমাণিত। তাহলে এখন আমরা দেখব ঘ নম্বর প্রশ্নটা। আমরা ঘ নম্বর প্রশ্ন আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে QPSR অথবা QRSP একটা বৃত্ত। এই বৃত্তে আমরা দেখতেছি ও হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং P হচ্ছে বৃত্তস্থ কোণ, আর হচ্ছে বৃত্তস্থ কোণ, Q বৃত্তস্থ কোণ, S বৃত্তস্থ কোণ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি এই ঘ নম্বর প্রশ্নে QRS কোণ যোগ QPS কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। অর্থাৎ আর কোণ আর P কোণ যদি যোগ করি তাহলে আমাদের হবে কত 2 সমকোণ। তাহলে আমরা এখন লিখব বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট PQRS বৃত্তের একটি ও কেন্দ্র বিশিষ্ট PQRS বৃত্তের একটি অন্তর্লিখিত চতুর্ভুজ হচ্ছে কি PQRS। এখন দেখি যে PQRS একটা অন্তর্লিখিত একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে PQRS হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে QRS কোণ QPS সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার যদি আমরা প্রমাণে চলে যাই তাহলে দেখব ধাপ হচ্ছে 1। এখন আমরা উপচাপ নিয়ে আলোচনা করেছিলাম, এখানে আমরা লিখব বৃত্তের উপচাপ অথবা বৃত্তের একই উপচাপ। আমরা একই উপচাপ লিখি অথবা বৃত্তের একই উপচাপ কি QPS এর উপর দণ্ডায়মান। আমরা বৃত্তের একই উপচাপ QPS এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। যদি এখানে QPS উপচাপ হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে কোনটা? এটা। অর্থাৎ দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি কোণ? QOS কোণ সমান, আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ হচ্ছে কি বৃত্তস্থ কোণ যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কেন্দ্রস্থ কোণের সমান হবে, আর এটাকে সংক্ষেপে বলা হয় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখব বৃত্তস্থ কোণ হচ্ছে কি কোণ? QRS কোণ। যদি দ্বিগুণ বলছে আমরা 2 দিয়ে গুণ করলাম, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এজন্য আমি কি করলাম 2 দিয়ে গুণ করলাম। সুতরাং আমি লিখতে পারি 2QRS কোণ সমান হচ্ছে QOS কোণ। এটা যদি আমি 1 নম্বর সমীকরণ দিয়ে লিখি, এবার যদি আমি ধাপ 2 এ চলে যাই, ধাপ 2 এটা যদি ধাপ 1 হয় তাহলে আমি চলে গেলাম ধাপ 2।
আবার লিখব বৃত্তে একই উপচাপ, আমি প্রথম লিখছি কি কিউপিএস, এবার লিখব বৃত্তের একই উপচাপ কিউআরএস এর উপর দণ্ডায়মান। তাহলে আমি যদি একটু লক্ষ্য করি, যেতে পারে আমার চাপ হচ্ছে কিউআরএস, তাহলে আমার কেন্দ্রস্থ কোণ হবে কোনটা? এবার এই কোণটা কেন্দ্রস্থ কোণ হবে, অর্থাৎ কিউওএস কোণটা। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, এদিকে যদি তাকাই, এটাকে যদি আমি একটু এদিকে যদি সমন্বয় বর্ধিত করি, দেখা যাচ্ছে যে কিউটা 2 সমকোণের বড়। তাহলে আমরা জানি যে কোণের পরিমাণ 2 সমকোণের বড় এবং 3 সমকোণের ছোট, ওই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে কিউওএস কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা দেখব দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে কোনটা? কিউওএস কোণ। কিউওএস কোণ সমান সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে হবে কত? বৃত্তস্থ কোণ হচ্ছে কত? কিউপিএস কোণ। কিউপিএস কোণ, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এখানে কি করব? 2 দ্বারা গুণ করব। তাহলে এবার আমি লিখতে পারি কি লিখতে পারি? সুতরাং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, কি কোণ? কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে কিউওএস কোণ। কিউওএস কোণ সমান সমান হচ্ছে কত? 2 ইনটু কিউপিএস কোণ। তাহলে এটাকে যদি আমি 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি, তাহলে এবার আমি চলে যাব 3 নম্বর ধাপে। যদি আমি 3 নম্বর ধাপে যাই, তাহলে আমি লিখব ধাপ 3। ধাপ 3 কি করব? আমি সমীকরণ 1 যোগ 2 করি। আচ্ছা, 1 নম্বর সমীকরণটা হচ্ছে কি? 2 ইনটু কিউআরএস সমান সমান কিউওএস। সেম 2 নং সমীকরণ যেটা আছে 2 ইনটু কিউপিএস, তাহলে আমি লিখব 2 ইনটু কিউপিএস কোণ সমান সমান প্রবৃদ্ধ কোণ হচ্ছে কিউওএস কোণ। এবার আমি যদি 2টা সমীকরণ যোগ করি, যেটা আমি যোগ করব বলেছিলাম, যোগ করি, তাহলে দেখি তো কি হয়। 2 ইনটু কিউআরএস কোণ 2 ইনটু কিউপিএস কোণ সমান সমান কিউওএস কোণ প্লাস প্রবৃদ্ধ কোণ কিউওএস কোণ। বা এখান থেকে যদি 2টা কমন নিই, তাহলে লিখব কি? কিউআরএস কোণ যোগ কিউপিএস কোণ। এবার একটু লক্ষ্য করি, আমরা এইখান থেকে যে কোণটা পেয়েছিলাম, এই কোণটা পেয়েছিলাম আমরা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, আর এইখান থেকে আমি এখানে যে কোণটা পেয়েছিলাম এটা নাম ছিল কি? কেন্দ্রস্থ কোণ। যেহেতু প্রবৃদ্ধ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই 2টা কোণ যদি যোগ করি, আমরা পেয়ে যাব 4 সমকোণ। তার মানে 4 সমকোণের সমষ্টি কত? 4 9 36 360 ডিগ্রি। তাহলে আমি এর পরিবর্তে লিখতে পারি 360 ডিগ্রি। যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো 180 ডিগ্রি। সুতরাং একবার আমি লিখে বললাম কোণ কিউআরএস কোণ কিউপিএস কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি প্রমাণিত। তাহলে এখন আমি দেখব তোমাদের জন্য সেই 4 নম্বর প্রশ্নটা। এখানে প্রশ্ন উদ্দীপকটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে
বৃত্তে পি এ পিবি দুটি স্পর্শক, অর্থাৎ একটা যদি বৃত্ত অঙ্কন করি, বৃত্তের বাইরে একটা পি থাকবে, ওই পি থেকে দুটি স্পর্শক অঙ্কন করতে হবে, স্পর্শক হবে পি এবং পিবি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন উদ্দীপকে আলোকে চিত্র আঁকো। তাহলে আমরা কোন নাম্বার প্রশ্নটা দেখব? আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এখানে বহিঃস্থেপী বিন্দু আমি কি নিলাম? পি নিলাম। এখান থেকে আমি এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, ধরে নিলাম বেসিক কেন্দ্র ও। তাহলে আমরা যে কেন্দ্র থেকে আমাদেরকে দুটি স্পর্শক অঙ্কন করতে বলেছে পি এ পিবি, আমরা চিত্র এঁকেছি। সুতরাং উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি অঙ্কিত হলো। তাহলে আমি চিত্রটা অঙ্কন করলাম। এবার আমি চলে যাব তোমাদের জন্য খ নাম্বার প্রশ্নে। দেখি আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলেছে। আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছে প্রমাণ করে যে পি এ এবং পিবি দুটি স্পর্শক। তাহলে আমি যদি মুছে ফেলি, এবার আমি দিলাম চিত্র খ। সেম এই চিত্রটা আমার খ নাম্বার প্রশ্নের জন্য প্রযোজ্য হবে। তাহলে আমি লিখব বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন কি লিখব? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ একটি বিন্দু পি, বহিস্থ একটি বিন্দু পি। তাহলে পি থেকে পি এ পিবি দুটি স্পর্শক অঙ্কন করি। তাহলে পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক প্রমাণ করতে হবে যে পি এ সমান সমান হচ্ছে পিবি। তাহলে আমরা অঙ্কটা লিখব। এবার অঙ্ক কি হবে? ও এ অভিযোগ করি, ও এ কমা ও বি, আবার আমি ও বি যোগ করি এবং ও বি, যেহেতু পি এ হচ্ছে স্পর্শক এবং ও হচ্ছে বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা লিখব যেহেতু পি এ স্পর্শক এবং ও এ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং আমার পি এটা লম্ব কার উপর? ও এর উপর। আমরা জানি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। মনে রাখবেন যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়, অর্থাৎ ও এটা হচ্ছে ব্যাসার্ধ আর পি এটা হচ্ছে স্পর্শক। আর এই স্পর্শকটা কি হবে? ও এ উপর কি হবে? লম্ব হবে, তো ব্যাসার্ধের উপর লম্ব হবে। তো যে তাই সুতরাং লিখতে পারি যে পি এ লম্ব হচ্ছে ও এ। সুতরাং লিখতে পারি পি এ ও কোণ সমান হচ্ছে এক সমকোণ। অনুরূপভাবে আমরা লিখতে পারি যে দুখানে পি এ ও হচ্ছে এক সমকোণ এবং পি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শক সেম পিবিটাও স্পর্শক, ওই বিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি বি ও কোণ সমান হচ্ছে পি বি ও কোণ সমান হচ্ছে এক সমকোণ। তাহলে পি এ ও কোণ এক সমকোণ, পি বি ও কোণ এক সমকোণ। তো সুতরাং লিখতে পারি সুতরাং পি এ ও ত্রিভুজ এবং পি বি ও ত্রিভুজ উভয়
সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারবো কি যে উভয় সমকোণী, যেহেতু এটা এক সমকোণ, PA ও কোণ এক সমকোণ, PB ও কোণ এক সমকোণ, অতএব দুইটা হচ্ছে কি, দুইটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। এই জন্য আমি লিখলাম PO ত্রিভুজ এবং PB ও ত্রিভুজ হচ্ছে উভয় সমকোণী ত্রিভুজ। এবার এই ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধাপ 2। তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি অতিভুজ OP সমান হচ্ছে OB অতিভুজ। দুইটা অতিভুজ কিন্তু সমান, কারণ হচ্ছে এই OB হচ্ছে দুইটা ত্রিভুজের সাধারণ বাহু, আর এটা হচ্ছে অতিভুজ দুইটা সমান। তারপরে হচ্ছে তোমার OA সমান হচ্ছে OB সমান হচ্ছে OB, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, এখন যেহেতু দুটাই একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখন আমরা কি লিখতে পারি? সুতরাং PA ও ত্রিভুজ সর্বসম PB ও ত্রিভুজ, দুইটাই সর্বসম ত্রিভুজ। আর আমরা জানি সর্বসম ত্রিভুজে প্রত্যেকটার বাহু, দুইটা সর্বসম ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজের বাহু কোণগুলো সমান হয়। সুতরাং PA সমান PB। তাহলে এবার আমরা গ নাম্বারটা লিখব। গ নাম্বার প্রশ্নটা আমি লিখলাম। গ নাম্বার প্রশ্ন করা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে প্রথমে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম। এটা আমি ব্যাস নিলাম, আর আমি যদি এই ব্যাসটা আমরা কি A এবং C। এখন এখানে যদি একটা চতুর্ভুজ, তাহলে যদি এখানে আমি যোগ করি দুটো বাহু, তাহলে এখানে আমি লিখবো B, এখানে C, এখানে D। তাহলে আমরা চতুর্ভুজটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে লিখবো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি চতুর্ভুজ, একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে একটা অন্তর্লিখিত, ABCD একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে A ও এবং C একই সরলরেখায় অবস্থিত। এবার আমরা যদি অঙ্কনে চলে যাব, অঙ্কন হচ্ছে AC যোগ করি, অঙ্কগুলো আমি AC যোগ করলাম। এবার আমরা চলে যাব প্রমাণে। প্রমাণ যদি থাকে, আমাদের প্রশ্ন আছে ADB কোণ প্লাস BDC কোণ সমান 1 সমকোণ, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমি লিখব ADB কোণ প্লাস BDC কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, বা এক সমকোণ আমরা লিখতে পারি, বা এক সমকোণ। এবার দেখব এই দুইটা কোণের সমন্বয়ে গঠিত হয়েছে ADC কোণ। সুতরাং হচ্ছে কি লিখতে পারি আমরা ADC কোণ সমান এক সমকোণ। এখন যদি আমরা ADC কোণ সমান এক সমকোণ লিখতে পারি, তা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা লিখব আমরা
জানি অর্ধ বৃত্তস্থ কোণ সমান হচ্ছে কত? এক সমকোণ। তাহলে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, আমাদের এডিসি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা এবার লিখব সুতরাং এডিসি কোণ সমান হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ। এডিবি কোণ সমান হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ। যেহেতু এডিসি কোণ হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ, যেহেতু এডিসি কোণটা আমরা অর্ধ বৃত্তস্থ কোণ পেয়েছি, তাহলে এখানে এসিটা হচ্ছে কি? বৃত্তের ব্যাস। সুতরাং এসি বৃত্তের ব্যাস। যেহেতু এসিটা বৃত্তের ব্যাস এবং ও হচ্ছে কি? বৃত্তের কেন্দ্র। ও বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা এবার দেখতেছি, তাহলে এ বি সি তোমার কি হয়? একই সরলরেখায় অবস্থিত। তাহলে সুতরাং এ ও এবং সি একই সরলরেখায় অবস্থিত। একই সরলরেখায় অবস্থিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা রাখছি তোমরা সবাই বাসায় মন দিয়ে পড়বে, ভালো করে পড়বে। এই প্রত্যাশায় নিয়ে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।